আসসালামু আলাইকুম, শুভেচ্ছা আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি উম্মে সাবরিনা। শুরুতেই সংবাদ শিরোনাম। আগামী ৩০ জুন পদ্মা সেতুতে যান চলাচল শুরু, মন্ত্রিসভায় সিদ্ধান্ত। উন্নয়ন কর্মকাণ্ড স্বাভাবিক অবস্থায় ফেরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। স্থগিতাদেশ থাকার পরও ধর্ষণ মামলার আসামিকে জামিন দেওয়ায় ফৌজদারি বিচারিক ক্ষমতা হারালেন বিচারক কামরুন নাহার। করোনায় মৃতদের ৯০% টিকা গ্রহণ করেননি, জানালো স্বাস্থ্য অধিদপ্তর। ১৫ দিনে দেয়া হবে ১.৫ কোটি ডোজ, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। আওয়ামী লীগ আন্দোলনে ভয় পান না, বললেন কাদের। বিদেশে খালেদা জিয়া চিকিৎসার জন্য আন্দোলনের বিকল্প নেই, মন্তব্য ফখরুলের। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আর শুরুতেই মন্ত্রিসভার খবর। ২০২২ সালে ৩০ জুনের মধ্যে পদ্মা সেতুতে যান চলাচল শুরু হবে। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। গণভবন থেকে ভার্চুয়ালি বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। তিনি উন্নয়ন সহ অন্যান্য কর্মকাণ্ড মহামারীর আগের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিতে নির্দেশ দেন। বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এছাড়া চলতি বৈঠকে সংসদের চলতি অধিবেশনে রাষ্ট্রপতির প্রদেয় ভাষণের খসড়া অনুমোদন দেয় মন্ত্রিসভা। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। সকালে সচিবালয় মন্ত্রিপরিষদ সভাকক্ষে বসে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। গণভবন থেকে ভার্চুয়ালি এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাষ্ট্রপতির ভাষণের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেওয়ার বিধান থাকলেও স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে এটি বিশেষ ভাষণ, যার উপর আলোচনা হবে সংসদে। সভা শেষে সংবাদ সম্মেলনে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব। খেয়াল আছে যে উনি মুজিব বর্ষ উপলক্ষে উনি একটা ভাষণ দিয়েছিলেন। আর এটা হচ্ছে আপনার গোল্ডেন জুবিলি সেলিব্রেশনের জন্য মহামান্য রাষ্ট্রপতি একটা স্পেশাল ভাষণ দিবেন। বৈঠকে দেশের উন্নয়ন কাজসহ অন্যান্য কর্মকাণ্ডে স্বাভাবিক গতিশীলতা ফিরিয়ে আনতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যেহেতু আমাদের ২ বছর অলরেডি হয়ে গেছে কোভিড ফেসিং, সুতরাং আমাদের একটা প্রোটোকলও ডেভেলপ হয়ে গেছে। সুতরাং সবাইকে একটু আরও একটু ইনহ্যান্স কাজ করে আমাদের ব্যাকলগ যদি থাকে সেটা, এবং আমাদেরকে পেইসটা আগের মতো নিয়ে যেতে হবে ডেভেলপমেন্টের সব কাজ, ডেভেলপমেন্ট সব কাজকর্ম আর কি, সরকারি কাজকর্ম, এবং যাতে আমরা আমাদের গ্রোথ রেট সহ সব কিছু যেন যেই রেটে ছিল আপনার কোভিডের আগে সেখান থেকে আবার আমরা প্রোগ্রেস করতে পারি। ২০২২ সালের ৩০ জুনের মধ্যে পদ্মা সেতুতে যান চলাচল শুরুর সিদ্ধান্ত হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। পদ্মা সেতু যেটা, এটা 87% এটা অগ্রগতি হয়েছে। আশা করছি আমরা ৩০শে জুন বা তার আশেপাশের সময় ইনশাল্লাহ যান চলাচলের জন্য ওপেন করে দেওয়া হবে। পৌরসভা মেয়র ও উপজেলা চেয়ারম্যানদের সদস্য রেখে জেলা পরিষদ আইনের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পরবর্তী পরিষদ ডিফাইন না হওয়া পর্যন্ত উনি টেনিওর শেষ হয়ে গেলেও উনি জেলা পরিষদের চেয়ারম্যান থাকবেন। এইটা লোকাল গভর্নমেন্ট নিয়ে আসছে যে না, এটাও ওই পৌরসভা অ্যাক্টের মতন। আপনার ওনার টেনিওর শেষ হয়ে গেলে তখন গভর্নমেন্ট, যদি পরিষদ গঠিত যতদিন না হবে ততদিন গভর্নমেন্ট প্রশাসক দিয়ে রাখতে পারবে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। জাতীয় জাহাঙ্গীর আলম গাজীপুরের মেয়র থাকছেন কিনা তা ২ দিনের মধ্যেই জানা যাবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। স্থানীয় সরকার আইন ২০০৯ দেখেই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তাজুল ইসলাম। ইতিমধ্যে বলেছি যে আইনটা দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, আইনটা দেখা হচ্ছে, আমাদের ডিপার্টমেন্টে পর্যালোচনা করছে। এটাকে আমি এখন বলবো যদি পর্যালোচনা হোক তারপরে বলবো। এবার আদালতের খবর। রেন্ট্রি হোটেলে ধর্ষণের মামলায় এখতিয়ার বহির্ভূত পর্যবেক্ষণ দিয়ে সমালোচিত ঢাকার ৭ম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সাবেক বিচারক বেগম মোসাম্মদ কামরুন নাহারের ফৌজদারি বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। স্থগিতাদেশ থাকা সত্ত্বেও ধর্ষণ মামলার আসামিকে জামিন দেয়ায় তার বিচারিক ক্ষমতা কেড়ে নিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এর আগে সকাল ৯:৩০টায় আইন, বিচার ও সংসদ বিষয়ক
বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত সাবেক বিচারক কামরুন নাহার সুপ্রিম কোর্ট আপিল বিভাগে সশরীরে উপস্থিত হন এবং ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেন। শুনানি শেষে তার ফৌজদারি বিচারিক ক্ষমতা সিজ করা হয়েছে মর্মে আদেশ প্রদান করেন প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ। এবার করোনা ও টিকাদান প্রসঙ্গ। দেশে করোনায় মারা যাওয়া ৯০% টিকা গ্রহণ করেননি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে ১৫ থেকে ২১ নভেম্বর এক সপ্তাহ দেশে করোনায় ৩১ জনের মৃত্যু হয়েছে, যাদের ২৮ জনই টিকা নেননি। এদিকে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমিত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও অন্তত ২৬৪ জন। আগের দিনের চেয়ে মৃত্যু কমলেও বেড়েছে শনাক্তের সংখ্যা। আগের দিন ৭ জনের মৃত্যু হয় আর রোগী শনাক্ত হয়েছিল ১৯৯ জন। সর্বশেষ মারা যাওয়া ২ নারীর একজন ঢাকা বিভাগের, আরেকজন চট্টগ্রামের। বাকি ৬ বিভাগে কারো মৃত্যু হয়নি। গত ২৪ ঘন্টায় দেশে ১৮,৬১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১.৪২%, যা আগের দিন ছিল ১.১৬%। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী ১৫ দিনের মধ্যে গণটিকা কার্যক্রম আবার শুরু করা হবে। ২ থেকে ৩ ধাপে ১.৫ কোটি ডোজ টিকা প্রদান করা হবে এবার। দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় জাহিদ মালেক আরও বলেন, আমরা ইতিমধ্যেই ৯ কোটি মানুষকে টিকার আওতায় নিয়ে এসেছি। এর মধ্যে ৮০% মানুষ টিকার প্রথম ডোজ নিয়েছেন এবং ২ ডোজ টিকা নিয়েছেন ৪০% মানুষ। তিনি বলেন, বিশ্বের শক্তিশালী দেশ আমেরিকাও বাংলাদেশের মতো করোনা মোকাবেলা করতে পারেনি। ৯ কোটি ভ্যাকসিন আমরা দিয়েছি। আমাদের ৮০% লোককে যদি ভ্যাকসিনেট করতে হয়, তো সেই ৮০%-এর 40% আমরা ভ্যাকসিন দিয়ে ফেলেছি। অর্থাৎ ফার্স্ট ডোজ তারা পেয়ে গেছে এবং ডাবল ডোজ পেয়ে গেছে 25%। এবং আমাদের ভ্যাকসিন কার্যক্রম চলমান আছে। আমরা আরও এই মাসের মধ্যেই আগামী ১০-১৫ দিনে আরও ১.৫ কোটি ভ্যাকসিন আমরা দিয়ে দিব। কারণ কোভিড এমন একটা রোগ যেটার খুবই আনসার্টেন। আজকে ভালো হয় তো কালকে খারাপ হয়ে যায়। ভালো ছিল ইউরোপ, এখন খারাপ হয়ে যাচ্ছে। কাজে আমরা আমাদের দেশকে ভালো রাখতে চাই। আমরা আহ্বান করব যে যারা ভ্যাকসিন আপনারা নেন নাই তারা এগিয়ে আসেন। এবার রাজনৈতিক প্রসঙ্গ। আওয়ামী লীগ আন্দোলন ভয় পায় না, বিএনপির আন্দোলনে আওয়ামী লীগের কিছুই যায় আসে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর বিএনপি নেতারা সব চিকিৎসক হয়ে গেছেন মন্তব্য করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর দাবিটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। পৃথক সভায় তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির। সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিং করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কথা বলেন বিএনপির আন্দোলন প্রসঙ্গে। বিএনপি নেতারা তাদের আন্দোলনের সক্ষমতা সম্পর্কে ভালো করেই জানেন। তবুও কর্মী সমর্থকদের রোষানল থেকে বাঁচতে গণমাধ্যমে লিপ সার্ভিস দিয়ে যাচ্ছেন অবিরাম। ১ দফা আন্দোলন করুন আর ১০ দফা আন্দোলন করুন, আন্দোলনের ভয় আওয়ামী লীগকে দেখাবেন না। আন্দোলন সংগ্রাম করেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে খালেদা জিয়ার অসুস্থতা ও বিএনপির রাজনীতি প্রসঙ্গে কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বেগম জিয়া আগেও অসুস্থ ছিলেন এবং আমাদের দেশে তখন তার চিকিৎসা হয়েছে। তখনও বিএনপি ধোয়া তুলেছিল বেগম জিয়াকে অবশ্যই বিদেশ পাঠাতে হবে, না পাঠালে বেগম জিয়াকে বাঁচানো যাবে না। কিন্তু বাস্তবতা হচ্ছে তখনও আমাদের দেশের চিকিৎসা নিয়েই তিনি ভালো হয়ে বাড়িতে ফিরে গিয়েছিলেন। তো তখনকার মতো এবারও একই ধোয়া তুলছেন। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। বিদেশে খালেদা জিয়া চিকিৎসার জন্য আন্দোলন ছাড়া কোনো পথ খোলা নেই বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে তিনি জানান, জনগণকে সাথে নিয়েই বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে। বিএনপি নেতারা বলেন, সরকার তার কাছে চরম অন্যায় করেছে। বিস্তারিত ড্যানি ড্রংয়ের রিপোর্টে। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে বিএনপি।
দলের জ্যেষ্ঠ নেতারা বলেন, খালেদা জিয়া মৃত্যুর সাথে লড়াই চালিয়ে যাওয়ার পরও সরকার তার চিকিৎসা পাওয়ার অধিকার ক্ষুণ্ণ করে রেখেছে। এই চিকিৎসায় বাধা অর্থাৎ এবং খালেদাকে দিকে মারার একটি চক্রান্ত। আগামী দিন সেই লড়াইয়ে আমরা একসাথে থাকবো। দলের মহাসচিব বলেন, খালেদা জিয়াকে মুক্ত করে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে আন্দোলনের বিকল্প নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং তার চিকিৎসার জন্য তাকে বাইরে যাওয়ার ব্যবস্থা করতে হবে। আমাদের সামনে এখন কোনো পথ খোলা নেই, আমাদের সামনে একটাই পথ, আন্দোলন আন্দোলন এবং আন্দোলন। দলের চেয়ারপারসনের মুক্তি ও চিকিৎসার দাবিতে 24 নভেম্বর বুধবার জেলা প্রশাসকদের স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলদের মুক্তির জন্য জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করবে। ড্যানি রং, মাই টিভি, ঢাকা। এদিকে খুলনায় বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু সহ 15 থেকে 20 জন আহত হয়েছেন। চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি চলাকালে পুলিশ এ লাঠিচার্জ করে। এ সময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। বাধা উপেক্ষা করে নগরীর কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু করায় মৃদু লাঠিচার্জ করে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। নাটোরেও বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ ও সাংবাদিক সহ অন্তত 20 জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। সকালে শহরের আলাইপুরস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীরা একত্রিত হয়ে দুলু সহধর্মিনী সাবিনা ইয়াসমিন ছবির নেতৃত্বে বিক্ষোভ ও সমাবেশে করার প্রস্তুতি নেয়। নেতাকর্মীদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে বললে তারা ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর হামলা করে। পরিস্থিতি শান্ত করতে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় বিএনপি নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করতে শুরু করেন। এবার অন্যান্য প্রসঙ্গ। বিআরটির টানা অভিযানের পরেও থামানো যাচ্ছে না রাজধানীতে বাস ভাড়া নিয়ে নৈরাজ্য। যাত্রীদের অভিযোগ, নগরীর বেশিরভাগ বাসেই সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করা হচ্ছে। এখনও অনেক বাসেই লাগানো হয়নি ভাড়ার তালিকা, ফলে প্রতিনিয়তই চলছে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে বাকবিতণ্ডা। বিআরটির অভিযানে সিএনজি চালিত যানবাহনে স্টিকার লাগানো হলেও এখন আর তা দেখা মিলছে না। তবে অনিয়ম পেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আর্থিক জরিমানা করা হচ্ছে। এদিকে সিলেটে 5 দফা দাবিতে সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রেখেছে শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। সবচেয়ে বেশি বিপাকে অফিসগামী ও এসএসসি পরীক্ষার্থীরা। সকাল 6টা থেকে পূর্ব ঘোষণা দিয়ে কর্মবিরতি পালন শুরু করেছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটি। সিলেট কুমারগাঁও বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকেও কোনো বাস ছেড়ে যায়নি। মাঝে মাঝে 2-1টি রিকশা চলাচল করতে দেখা গেছে। কালকে পরীক্ষা, আমার কালকে যাওয়া লাগে। যে জায়গা 150 টাকার ভাড়া, এই জায়গা 300 টাকা 700 টাকা ভাড়া করে এখন এই টাকা তো আমার কাছে নাই, তার জন্য আমি যাইতে পারলাম না। আমাদের দাবি যদি আগামী 24 ঘন্টার ভিতরে মেনে না হয়, তাহলে আমরা সারা বাংলাদেশে এটা কর্মবিরতির ডাক দিব। দুর্বৃত্তদের গুলিতে কুমিল্লা সিটি কর্পোরেশনের 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ আহমেদ সোহেল সহ 2 জন নিহত হয়েছেন। বিকেল 4টার দিকে কুমিল্লা শহরের পাথুরিয়া পাড়া এলাকায় কাউন্সিলরের কার্যালয়ে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আরও 2 জন গুলিবিদ্ধ হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত অন্যজন হলেন পাথুরিয়া পাড়া এলাকার বাসিন্দা হরিপদ সাহা। পুলিশ জানায়, বিকেলে 4 থেকে 5 জন মুখোশধারী কাউন্সিলর কার্যালয়ে ঢুকে তাদের গুলি করে। এতে কাউন্সিলর সৈয়দ আহমেদ সোহেল গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার সঙ্গে থাকা আরও অন্তত 3 জন গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন, আর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় কাউন্সিলর সোহেল ও হরিপদ সাহা মারা যান।
বগুড়ার গাবতলীর মার্কেটের ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধান মোহাম্মদ দেলোয়ার হোসেন সহ 5 ডাকাতকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্রসহ লুণ্ঠিত বিপুল পরিমাণ শাড়ি, কাপড় ও স্বর্ণালংকার। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আলমঈন এক সংবাদ সম্মেলনে জানান, একাধিক ডাকাতি মামলার আসামি এই ডাকাত চক্র বগুড়ার 3টি মার্কেটে নৈশ প্রহরীদের হাত পা বেঁধে 9টি দোকানে ডাকাতি করে। সংঘবদ্ধ এই ডাকাত দলটি ট্রাকে করে বিভিন্ন জেলায় ডাকাতি করে। 10 থেকে 12 জন সদস্যের মূল পেশা ডাকাতি হলেও দিনের বেলায় এদের পেশা ভিন্ন। তার নেতৃত্বে যেই 5 জন রয়েছে তারা বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল সহ বিভিন্ন জেলায় তারা ইতিপূর্বে ডাকাতি করেছে, কিন্তু এরা সবাই কিন্তু আশুলিয়া এবং সাভার এলাকায় তারা বিভিন্ন কাজে, কেউ হয়তো অটোরিকশা চালায়, কেউ বাস চালায় এবং বিভিন্ন পেশায় তারা নিয়োজিত। রাজধানীর পল্টন এলাকা থেকে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সক্রিয় এক সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। আটককৃত ব্যক্তির নাম শামসুদ্দিন, তার বাড়ি নারায়ণগঞ্জ। এ সময়ে আসামির কাছ থেকে 2টি মোবাইল ফোন, একাধিক ব্যক্তির পাসপোর্ট, একটি বিএমইটি কার্ড উদ্ধার করা হয়েছে। এ সময় একজন নারী ও 3 জন পুরুষ ভিকটিমকে উদ্ধার করা হয়, যাদেরকে অধিক বেতনের কথা বলে দুবাই পাচার করা হচ্ছিল। আসামি জানিয়েছে, বর্তমানে দুবাই অবস্থানরত মোহাম্মদ জিয়াউদ্দিন নামের একজন এই পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করছে। এখন পর্যন্ত তারা শতাধিক নারীকে পাচার করেছে। বাংলাদেশের বিভিন্ন এলাকায় তার নেটওয়ার্ক বিস্তৃত এবং এই নেটওয়ার্কের মাধ্যমে সে অল্প বয়সী নারীদের তথ্য সংগ্রহ করে এবং পরবর্তীতে তাদেরকে পাসপোর্ট করিয়ে দেওয়া হয়। পাসপোর্টের পরে তাদের বিএমইটি কার্ড বা ব্যুরো অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং কার্ড তৈরি করে দেওয়া হয়। জিয়া কিভাবে এই বিএমইটি কার্ড সংগ্রহ করছে, তার সহযোগী কারা এবং কার মাধ্যমে ভ্যাকসিন কার্ড সংগ্রহ করছে, এগুলো আমরা তদন্ত করে দেখছি এবং অতি সত্বর আশা করছি এরা আমাদের জেলায় ধরা পড়তে সক্ষম হবে। মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের 2 প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত 5 জন গুলিবিদ্ধ হয়েছেন, আর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের। চরকেওয়ার ইউনিয়নের খাসকান্দি ও ছোট মোল্লাকান্দি গ্রামে দুপক্ষের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে 5 জন গুলিবিদ্ধ হন, আহত হন আরও কয়েকজন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করেছে পুলিশ। নরসিংদীর রায়পুরার বাঁশগাড়িতে নির্বাচনী সহিংসতায় 3 জন নিহতের ঘটনায় নবনির্বাচিত চেয়ারম্যান রাতুল হাসান জাকির সহ 2 জনকে 4 রাউন্ড গুলি, 2টি বিদেশি 1 শুটার গান এবং একটি রামদা সহ গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, 3 জন নিহতের ঘটনায় 19 নভেম্বর একটি হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার। এরই ধারাবাহিকতায় রোববার ঢাকা থেকে নবনির্বাচিত চেয়ারম্যান ও তাঁর সহযোগী ফয়সাল আহমেদ সুমনকে গ্রেপ্তার করা হয়। আগামী 28 নভেম্বর সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার 3 উপজেলায় তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউপি নির্বাচন। 3 উপজেলার 33টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচারণায় এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন সেখানকার প্রার্থীরা। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত মাঠ চষে বেড়াচ্ছেন তারা। অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিনিধি আ.ফ.ম. কাউসার ইমরানের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। পোস্টার ব্যানারে ছেয়ে গেছে গ্রামগঞ্জের অলিগলি, রাস্তাঘাট, চায়ের দোকান ও বিভিন্ন স্থাপনা। তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, নবীনগর ও বাঞ্ছারামপুর উপজেলায় এখন নির্বাচনের আমেজ। নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সহ বিভিন্ন দলের 150 জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান পদে বাঞ্ছারামপুরে 8 জন ও নবীনগরে 1 জন প্রার্থী। ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান, মেম্বার ও সাধারণ সদস্য প্রার্থীরা। সকাল থেকে রাত ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। আমি দিনে রাত্রে মানুষের দ্বার গুড়ায় যাচ্ছি, মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। আমাকে এই 7 নং সরাইল সদরের সর্বস্তরের জনগণ এই নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের আওয়ামী লীগ সরকারের যে উন্নয়নের ধারা অব্যাহত রাখবে আমি মনে করি। জনগণের দ্বারে দুয়ারে
আমি যাইতেছি এবং জনগণের সাড়া পাইতেছি, কারণ ইনশাল্লাহ বিজয় হব বিপুল ভোটে। নির্বাচন সুষ্ঠু হলে ইনশাল্লাহ আমি জয় হব। যদি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়, আমি পুনরায় ওরওয়াল ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হব। ভোটের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে চান ভোটাররা। সরাইল উপজেলা নিরপেক্ষ একটা নির্বাচন মডেল হিসেবে ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টে একটা নির্বাচন উপহার দিব। সরাইল দীর্ঘদিন যাবৎ নৌকা বাস করে না, আমরা এবার প্রতিশ্রুতি দিচ্ছি আমরা যেভাবে নৌকাকে বিজয় করব। আমরা যেন সেই সুষ্ঠু ভোটটা দিয়ে আমাদের ভোটটা প্রয়োগ করে একজন যোগ্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন করতে পারি। সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে সহিংসতা প্রতিরোধে জেলা পুলিশ সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছে পুলিশ সুপার। আমাদের নির্বাচনের প্রথম উদ্দেশ্য হবে শৃঙ্খলাপূর্ণ একটি নির্বাচন। এখানে কোনো সহিংস বিষয়কে আমরা অগ্রাধিকার দেব না। জনগণের একেবারে স্বতঃস্ফূর্ত উদ্যোগে তারা ভোট দিবে তাদের পছন্দের প্রার্থীকে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। যথাযোগ্য মর্যাদায় কুয়েতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্ট বিএমসির উদ্যোগে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। বিএমসির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুল মজিদ স্বাগত বক্তব্যে সশস্ত্র বাহিনী দিবসে তাৎপর্য তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। এছাড়া কুয়েতের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের প্রতিরক্ষা অ্যাটাশে, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও কুয়েতে বসবাসরত প্রবাসী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এরই সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আগামী 30 জুন পদ্মা সেতুতে যান চলাচল শুরু, মন্ত্রিসভায় সিদ্ধান্ত। উন্নয়ন কর্মকাণ্ড স্বাভাবিক অবস্থায় ফেরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। স্থগিতাদেশ থাকার পরও ধর্ষণ মামলার আসামিকে জামিন দেওয়ায় ফৌজদারি বিচারিক ক্ষমতা হারালেন বিচারক কামরুন নাহার। করোনায় মৃতদের 90% টিকা গ্রহণ করেননি, জানালো স্বাস্থ্য অধিদপ্তর। 15 দিনে দেয়া হবে 1.5 কোটি ডোজ, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। আওয়ামী লীগ আন্দোলনে ভয় পায় না বললেন কাদের। বিদেশে খালেদা জিয়া চিকিৎসার জন্য আন্দোলনের বিকল্প নেই, মন্তব্য ফখরুলের। যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে ক্রিসমাস প্যারেডে গাড়ি হামলায় 5 জন নিহত, আহত 40। পাকিস্তানের কাছে তৃতীয় টি-20ও হারল বাংলাদেশ। টাইগারদের হোয়াইট ওয়াশে লজ্জা দিল সফরকারীরা। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd news এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উম্মে সাবেরিনা। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, অবশ্যই মাস্ক পরুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।